পাওয়ার পরিপ্রেক্ষিতে কঠিন শর্তারোপ, আবার অন্যদিকে গাজায় লাগাতার নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়া, এমনই দ্বিমুখী খেলায় মেতেছে ইসরায়েলি উগ্রযুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার নিরাপদ স্থানগুলো রেহাই পাচ্ছে না নেতানিয়াহুর সামরিক বাহিনীর বর্বরতার ছোবল থেকে। এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের বর্বর আগ্রাসনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের 2 কমান্ডার শহীদ হয়েছেন। এই ঘটনায় আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে হামাস। এর জের ধরে কঠিন থেকে কঠিনতম প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গাজা ভিত্তিক মুক্তিকামী এই সংগঠনটি। 17 আগস্ট শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড হুঙ্কার দিয়ে বলেছে, এই 2 কমান্ডারের শাহাদাতের বদলা শুধুমাত্র দখলদারদের জন্য রক্তের স্রোত বয়ে আনবে। সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের সমস্ত অংশ থেকে আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের মাধ্যমে উচ্চ পর্যায়ের অভিযান পরিচালনা করা হবে। এর আগে আল কাসাম ঘোষণা করেছিল যে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে একটি গাড়ির উপর ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের 2 জন কমান্ডারকে শহীদ করেছে ইসরায়েল। শহীদ 2 কমান্ডারের নাম রাফাত মাহমুদ দাওয়াসি এবং আহমেদ ওয়ালিদ আবু ওরা। এদিকে নেতানিয়াহুর যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নানাবিধ টালবাহানা ধীরে ধীরে সকলের চোখে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছা করে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছে সেখানকার হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারীরা। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে তারা বিক্ষোভ মিছিল সমাবেশ করে এবং হামাসের সাথে দ্রুত বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানায়। সমাবেশের এক পর্যায়ে তেল আবিবের ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলন করে। সেখানে তারা সরাসরি অভিযোগ করে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন নতুন শর্তারোপ করে যুদ্ধবিরতির চুক্তিকে বাধাগ্রস্ত করছে। বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলন থেকে সরাসরি হুমকি দিয়ে বলে, আগামী 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় তারা তাদের বিক্ষোভ প্রতিবাদের এই কর্মসূচি অনেক বেশি জোরদার করবে। হাইফা নগরীর এক বিক্ষোভকারী বলেছে, সম্ভবত এটাই চুক্তি করার সর্বশেষ সুযোগ, তাই নেতানিয়াহুকে এবার হামাসের সাথে চুক্তিতে যেতেই হবে, অন্যথায় তার বিরুদ্ধে এই বিক্ষোভ আরও প্রবল আকার ধারণ করবে। দীর্ঘ 10 মাসের যুদ্ধযাত্রায় বর্বর ইসরায়েলকে তার সর্বঘনিষ্ঠ মিত্র ও সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র সকল ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে। সামরিক সহায়তা থেকে হামাস নিধনে বুদ্ধি পরামর্শ কোনো ক্ষেত্রেই কমতি রাখেনি ওয়াশিংটন, যার ধারাবাহিকতায় গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে 10মবারের মতো এই অঞ্চল সফর করছেন ব্লিংকেন। 18 আগস্ট রবিবার ইসরায়েলে পৌঁছেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্লিংকেন বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। কাতারের রাজধানী দোহায় চলা যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার স্থগিত হয়ে যাওয়ার পর মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন। এর আগে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এক যৌথ বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে এক নতুন প্রস্তাব পেশ করেছে। এতে সমঝোতার কিছু পয়েন্ট রয়েছে এবং এটি মতপার্থক্য কমিয়ে এনেছে, যা দ্রুত কোনো চুক্তি কার্যকর করতে পারে। শুক্রবার বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি কার্যকর ও বাস্তবায়নে যে ফাঁকগুলো রয়েছে তা এমনভাবে পূরণের চেষ্টা চলছে যাতে তা নিয়ে এগিয়ে যাওয়া যায়। এদিকে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরায়েলের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তির পথে এগিয়ে যেতে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এসব বক্তব্যে আস্থা নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এক উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, এর আগে আলোচনা হয়েছে কিন্তু তা বাস্তবায়ন হয়নি। মধ্যস্থতাকারীরা শুধু বিভ্রম তৈরি করছে।
এদিকে যুদ্ধবিরতির আশা বাড়লেও হামলা বন্ধ করেনি ইসরায়েল। শনিবার গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। লাশের সংখ্যা এখনও থামছে না। এছাড়া আহত কমপক্ষে ৯২,৫৩৭ জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ। অতীতে বহু বিদেশি নেতা নেত্রীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে ভারত। কিছুদিন আগে নাটকীয় পরিস্থিতিতে পদচ্যুত হওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজধানী দিল্লিতে আশ্রিত। ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশই তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের এখনও কোনো লক্ষণ দেখা যায়নি। ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন তাও জানা যায়নি এখনো। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এখন কি করা হবে তা নিয়ে এখনো অস্পষ্টতা থাকলেও অতীতে এমনভাবেই বিভিন্ন দেশের একাধিক নেতা, রাজনীতিবিদ বা তাদের পরিবারকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমনকি শেখ হাসিনা নিজেও ১৯৭৫-এ তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত জীবনে যখন ভয়ানক সংকটে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। সেই যাত্রায় স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় দীর্ঘ ৬ বছর ভারতে কাটিয়েছিলেন শেখ হাসিনা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ভারতে পালিয়ে চলে গেলে তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও ভারতের রাজনৈতিক আশ্রয় পান। এরপর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের একটি সরকারি সেফ হাউসে বহু বছর কাটিয়েছিলেন বাঘা সিদ্দিকী নামে পরিচিত এই নেতা। এই তো গেল বাংলাদেশের গল্প। অন্যান্য দেশের কূটনৈতিকদের রাজনৈতিক আশ্রয়ের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে দালাই লামা। ১৯৫৯ সালের মার্চ মাসের শেষের দিকে দালাই লামা ম্যাকমোহন লাইন ভারতীয় প্রজাতন্ত্রের ভূখণ্ডে প্রবেশ করেন। তার আগে বেশ কয়েক বছর ধরে তিব্বতের এই ঈশ্বর রাজা লাসায় তার পোটলা প্যালেসের সিংহাসনে দিন কাটাচ্ছিলেন চরম অস্বস্তির মধ্যে, কারণ তিব্বতের ওপর চীনের কবজা ক্রমশ এঁটে বসছিল। একটি সূত্রের মতে তখনই অন্তত ৫ লাখ চীনা সৈন্য তিব্বতে মোতায়েন ছিল, পাশাপাশি আরও ছিল তার অন্তত ১০ গুণ হুন বসতি স্থাপনকারী। ১০ মার্চ ১৯৫৯ তিব্বতে মোতায়েন চীনের একজন জেনারেল একটি নাচের অনুষ্ঠানে দালাই লামাকে আসার আমন্ত্রণ জানান, কিন্তু এটাও বলে দেওয়া হয় যে তার দেহরক্ষীরা সেখানে ঢুকতে পারবে না। অনুষ্ঠানের দিন হাজার হাজার তিব্বতী দালাই লামার প্রাসাদের সামনে জড়ো হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। তিব্বতীরা বহুদিন ধরেই সন্দেহ করছিলেন যে তাদের ধর্মগুরুকে চীনারা অপহরণ করার ষড়যন্ত্র আঁটছে। এই ঘটনায় তাদের সেই ধারণা আরও বদ্ধমূল হয়। ২৩ বছর বয়সী দালাই লামাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত। এই আশ্বাস মেলার পর গোপনে রাতের অন্ধকারে কয়েকজন বাছাই করা বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে তিনি ছদ্মবেশে লাসা ত্যাগ করে ভারত চলে যান। সেই থেকে আজ ৬৫ বছরেরও বেশি সময় ধরে দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। মোহাম্মদ নজিবুল্লাহ আহমদজাই। তিনি শুধু নজিবুল্লাহ নামে বেশি পরিচিত ছিলেন। তিনি ১৯৮৬ সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হন। প্রায় ৬ বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা যখন ১৯৯২ সালের এপ্রিলে কাবুল দখল করে, তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান। তা মঞ্জুরও হয় সাথে সাথেই। ভারতের সাথে আফগান রাজনীতিক নজিবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিশোর বয়স থেকেই। তবে ১৯৯২ সালে ভারতে যাওয়ার চেষ্টায় এয়ারপোর্টে পৌঁছানোর পথেই আফগান নিরাপত্তা রক্ষীরা নজিবুল্লাহকে আটকে দেন, যার ফলে তার আর দিল্লির বিমানে ওঠা সম্ভব হয়নি। নজিবুল্লাহ ছিলেন এমন একজন আফগান নেতা ভারতের কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের নিশ্চয়তা পেয়েও যিনি শেষ পর্যন্ত ভারতে এসে পৌঁছাতেই পারেননি। পরে নিজের জীবন বাঁচাতে নজিবুল্লাহ এরপর গিয়ে আশ্রয় নেন কাবুলে জাতিসংঘের কার্যালয়ে, যেখানে মুজাহিদিনরা চাইলেই ঢুকে যেতে পারবে না বলে তিনি ধারণা করেছিলেন। তবে তা আর হয়নি। এই ঘটনার কয়েক মাস আগেই বিপদ আঁচ করে প্রেসিডেন্ট নজিবুল্লাহ তার স্ত্রী ও ৩ কন্যা সন্তানকে গোপনে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই তথ্য তখন প্রকাশ করা হয়নি। মোহামেদ নাশিদ। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট
মোহাম্মদ নাশিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এক বিচিত্র পরিস্থিতিতে। মোহাম্মদ নাশিদ এর আগে 2008 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের একটানা 30 বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন। 2012 সালে দেশটির এক রাজনৈতিক সংকটের জেরে অবশ্য তাকে পদত্যাগ করতে হয়। অপসারিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে 2013 সালের 13 ফেব্রুয়ারি দেশটির আদালত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই নাশিদ চলে যান রাজধানী মালের ভারতীয় হাই কমিশন ভবনে। ভারতের সাথে তার অবশ্য আগে থেকেই সুসম্পর্ক ছিল, কিন্তু তিনি যে সোজা ভারতীয় দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এটা ভারতের কর্মকর্তারাও অনেকে ভাবতে পারেননি। দিল্লির সাথে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন তদানীন্তন ভারতীয় হাই কমিশনার। এরপর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে মনমোহন সিং সরকার। তবে এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি। কয়েকদিন পরেই অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে নাশিদ গ্রেফতারি পরোয়ানা থেকে অব্যাহতি পান। এমনকি প্রতিদ্বন্দ্বিতা করেন ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও। ভারতও মুক্তি পায় একটি অস্বস্তিকর পরিস্থিতি থেকে। রাজা ত্রিভুবন শাহ 1950 সালের নভেম্বরে নেপালের তখনকার মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ তার ছেলে মহেন্দ্র, সবচেয়ে বড় নাতি বীরেন্দ্র ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। নেপালের রাজবংশের সাথে যাদের হাতে দেশের শাসন ক্ষমতা ছিল তথা রানাদের সাথে বহুদিন ধরে চলা সংঘাতের জেরেই একটা পর্যায়ে রাজা ত্রিভুবন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজা ত্রিভুবন শাহ ভারতের কাছে আশ্রয় চাওয়ায় চোটে লাল হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোহন শামসের জং বাহাদুর রানা। প্রায় সাথে সাথে সিংহ দরবারে জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকে প্রধানমন্ত্রী রানা সিদ্ধান্ত নেন ত্রিভুবন শাহ এর 4 বছর বয়সী বাচ্চা নাতি জ্ঞানেন্দ্র, যিনি দাদার সাথে ভারতীয় দূতাবাসে যেতে পারেননি, তাকেই নেপালের নতুন রাজা ঘোষণা করা হবে। এর 3 দিন পর 10 নভেম্বর 1950 নেপালের কাঠমান্ডুতে গৌচর বিমানবন্দরে দুটি ভারতীয় এয়ারক্রাফট এসে নামে, যাতে করে ত্রিভুবন শাহ ও পরিবারের অন্যরা দিল্লিতে রওনা হয়ে যান। তবে ফেলে যান শিশু রাজা জ্ঞানেন্দ্রকে। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও অন্য সরকারি কর্মকর্তারা তাদের স্বাগত জানান। রাজা ত্রিভুবন শাহ ও পরিবারের বাকি সবাইকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেয়।